কোন রোগীদের ক্ষেত্রে আসলে ইকিওকার্ডিওগ্রাম বাধ্যতামূলক? সাধারণত হাই রিস্ক পেশেন্ট ইকোকার্ডিওগ্রাফি করা বাধ্যতামূলক। এখন আমরা বুঝি যে হাই রিস্ক পেশেন্ট বলতে কি বুঝি। হাই রিস্ক পেশেন্ট সাধারণত আনস্টেবল এনজিনা। আনস্টেবল এনজিনা মানে পেশেন্টের প্রতিদিনই কোনো না কোনোভাবে চেস্ট পেন হচ্ছে, সাম্প্রতিককালে পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক হয়েছে, পেশেন্টের ব্লাড প্রেশার অনেক থাকে এবং অনেকগুলো মেডিসিন দিতে হয়, গুরুতর ভালভুলার হার্ট ডিজিজ থাকে বা উচ্চ ঝুঁকির ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া থাকে এবং অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজ বা হার্টের পেশেন্টের যদি অ্যাডভান্স আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, এদেরকে আমরা বলি উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের। এদেরকে সাধারণত ইকোকার্ডিওগ্রাফি বা অন্যান্য পরীক্ষা করতে হয়। উচ্চ ঝুঁকির যেসব হৃদরোগীরা আছেন, রমজানে বলা আছে যে এদেরকে রোজা না রাখার জন্য রোজার ক্ষেত্রে একটু ছাড় আছে তাদের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এবার একটু জানতে চাচ্ছি যে মানে আগে যাদের হচ্ছে বাইপাস হয়েছে এবং বর্তমানে কোনো উপসর্গ নেই, তারা যদি রোজা রাখতে চান তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? যারা বাইপাস হয়েছেন বা যারা স্টেন্টিং বা রিং পরিয়েছেন, যদি কোনো উপসর্গ না থাকে তাদের রোজা রাখতে কোনো সমস্যা নেই। এবার একটু জানতে চাচ্ছি যে রমজানে যদি বুকে হালকা চাপ বা অস্বস্তি হয়, তখন কি শুধু ইসিজি যথেষ্ট নাকি অন্য কোনো হচ্ছে ট্রিটমেন্ট করবার দরকার আছে? এটা অস্বীকার করার উপায় নেই যে আমরা রমজান মাসে ভাজা পোড়াটা অনেক বেশি খাই, ফলে অ্যাসিডিটির প্রবলেমটা অনেক বেশি হয়। তাছাড়া হার্টের পেশেন্টদের যে ধরনের ওষুধ খেতে হয়, অ্যাসপ্রিন, ক্লোপিডিগ্রেল এবং অ্যাট্রোভাস্টাটিন, এইসব ওষুধে অনেক বেশি গ্যাস হয়। সো আর আমরা যদি ভাজা পোড়া খাই তাহলে এর সাথে অ্যাড অন হয় এবং পেশেন্টের বুকে ব্যথা করতে পারে। বুকে ব্যথা হলে আমরা সাধারণত ইসিজি করব বা পেশেন্টকে অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিকের ওষুধ ওমিপ্রাজল দেবো। যদি না কমে তাহলে আমরা পেশেন্টের ইসিজি করব এবং ইসিজি করার পরও যদি দেখি কোনো চেঞ্জ আছে তাহলে পেশেন্টের ট্রোপোনিন বা ইকোকার্ডিওগ্রাফি এগুলো আমরা পরবর্তী সময় করব। আচ্ছা, যেহেতু হচ্ছে রমজান মাসের এই যে বুকের ব্যথার কথাটা চলে আসলো এবং আপনি বললেনই যে এই টাইমটাতে কিন্তু আমরা একটু ভাজা পোড়া তেল জাতীয় খাবারটা বেশি খাই, তো হার্টের রোগী যারা রয়েছেন তারা হচ্ছে এই ধরনের খাবার কি খেতে পারবেন ইফতারের প্ল্যাটারে? না, এই জাতীয় খাবারকে আমরা ডিসকারেজ করি। আমরা এই ভাজা পোড়া খাবার হার্টের পেশেন্টদেরকে এদেরকে আমরা না বলি যে ভাজা পোড়া খাবার খাবেন না এবং একবারেই বেশি খাবেন না। শুরু করবে একটা খেজুর, একটু পানি দিয়ে বা আস্তে আস্তে খাবারটা বাড়াবে আর কি। আপনার কাছে আরেকটু বিস্তারিত আমি এই বিষয়ে একটু জানতে চাচ্ছি, যেহেতু রোজার মাস চলছে, হার্টের রোগী যারা রয়েছেন তাদের ইফতারের প্ল্যাটার একটা কেমন হবে এবং সেহরিতে তারা আসলে কি খেলে একটা স্বাস্থ্যকর খাবার তারা খেতে পারে? আসলে ইফতার থেকে সেহরি পর্যন্ত এই সময়টা মনে রাখতে হবে একটু পানি বেশি করে খেতে হবে। 1 থেকে 2 লিটার পানি এর ভিতরে খেতে হবে এবং ভাজা পোড়া যত কম হয় খাবারের ভিতরে তত ভালো। মাছ, মাংস মানে প্রোটিনজাত খাবার বেশি খাবে। আচ্ছা, সেটা ইফতারিতে হোক আর সেহরিতে হোক। যারা আসলে এই যে ইফতারে হচ্ছে বেগুনি, পেঁয়াজু, ছোলা বুট এগুলো খেতেই চায়, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি কি বিকল্প দিবেন যে আসলে কম তেল? অনেকে তো বলে যে আমি কম তেলে ব্যবহার করে খাচ্ছি বা আমি হচ্ছে সয়াবিন তেলের জায়গায় হচ্ছে আমি সরিষার তেল ব্যবহার করছি বা অলিভ অয়েল ইউজ করছি, তো সেটাই কতটুকু স্বাস্থ্যসম্মত? আসলে এটা আমাদের দেশের একটা ট্র্যাডিশন বলেন, কালচার বলেন, ভাজা পোড়া খেতে সবাই পছন্দ করে, তো কম খাওয়া ভালো। আচ্ছা, তো যাদের হচ্ছে ইএফ বা 30 to 40% আছে ইজেকশন ফ্র্যাকশন যেটা, এর মধ্যে তাদের ক্ষেত্রে রমজানের আগে এবং পরে ইকো রিপিট করা কতটুকু প্রয়োজন আছে? ইকো ও 30 থেকে 40% যাদের রিজেকশন ফ্র্যাকশন, তার মানে এরা উচ্চ ঝুঁকিতে রয়েছে। এখানে হয় কি, রোজার সময় যে হেমোডাইনামিক্স ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা প্রেশার ফল করে, তার কারণে আরও অন্যান্য ঝুঁকি বেড়ে যেতে পারে, অ্যারিথমিয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। ফলে রোজার সময় বা রোজার আগে এবং যখনই পেশেন্ট খারাপ ফিল করবে, শ্বাসকষ্ট ফিল করবে ওই সময় এবং রোজার পরবর্তীতে এই ইকোকার্ডিওগ্রাফি করা এবং তার হার্টের ফাংশনটা দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা হার্টের রোগে আগে থেকে আছেন তাদের ক্ষেত্রে বিষয়টা। আচ্ছা, যদি হচ্ছে রমজানে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়, বিশেষ করে এই ধরনের রোগীর ক্ষেত্রে, তখন আসলে কি করা যেতে পারে? প্রি এক্সিস্টিং যাদের হার্ট কন্ডিশন থাকে, মানে ধরেন যাদের হার্ট অ্যাটাক হয়েছে, বাইপাস হয়েছে বা স্টেন্টিং হয়েছে, তাদের শ্বাসকষ্ট হওয়া মানে হার্ট
ফেলিওরে যাওয়া, এবং এই সময়টা অ্যাগ্রাভেট করে। সো আমরা এই জাতীয় পেশেন্টদের আমরা ইসিজি, ট্রোপোনিন আই বা প্রোবিএনপি লেভেল এবং ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা আলাদা করতে পারি যে অ্যাসিডিটি থেকে হয়েছে না এটা হার্ট ফেলিওর থেকে হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে যদি উপসর্গ দেখে বুঝবার উপায় থাকে যে এটা অ্যাসিডিটি থেকে হয়েছে নাকি হচ্ছে হার্টের ব্যথা শুরু হয়েছে, সেটা কোনো উপায় আছে হার্ট কিনা? ফেলিওরের পেশেন্টদের সাধারণত শ্বাসকষ্টের কথা বেশি বলে। আচ্ছা, পেশেন্ট শুইতে পারে না, পেশেন্টের পা ফুলে যেতে পারে, গা হাত পা ফুলে যেতে পারে, এবং প্রি এক্সিস্টিং তার একটা হার্টের হিস্ট্রি থাকে। আগে থেকে হার্টের আগে- কোনো না কোনো অসুবিধা আছে বা রোগ আছে তার। রোগ সাধারণত থেকে যায়। আচ্ছা, এবার হচ্ছে একটু জানতে চাচ্ছিলাম যে রমজানের শেষে কোন রোগীরা ফলো আপ ইকো বা স্ট্রেস ইকো করা উচিত? রমজানের পরে যাদের এই যে যেটা বললেন, যাদের রিজেকশন ফ্র্যাকশন কম থাকে, তাদের রমজানের আগে বা সিমটম শুরু হলে এর ভিতরে এবং রমজানের পরে হার্টের স্ট্যাটাসটা কি হলো, ইজেকশন ফ্র্যাকশন কমলো কিনা সেটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো রমজান সময়টা তো সাধারণত যে হার্টের রোগীটা থাকে তাদের জন্য তো অনেকেই অ্যাডভাইস করে থাকেন বা আপনারা পরামর্শ দিয়ে কিন্তু হাঁটাচলা করা দরকার আছে, বিশেষ করে যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তারা যাতে একটু হাঁটাচলা করে। তো রোজা রেখে কি এই রোগীরা হাঁটাচলা করতে পারবেন বা এক্সারসাইজ করতে পারবেন কিনা? হ্যাঁ, রোজা রেখে এক্সারসাইজ করা সম্ভব। এতে কোনো এতে শারীরিক কোনো চাপ, শারীরিক কোনো ইয়ে হয় না, বরং এটারও ভালো। সেটা কোন সময় করলে ভালো, যে ইফতারের আগে পরে বা এটা সেহরিতে? সাধারণত ইফতারের আধা ঘন্টা, পরবর্তী সময়। ইফতারের আধা ঘন্টা পরে করলে পরে। এটা সবচেয়ে